অত্যন্ত সফল সফর। বাংলায় লগ্নি আনা, শিল্প আনা, কর্মসংস্থান বৃদ্ধি, বাংলার ভাবমূর্তি আরও উজ্জ্বল করা, সব মিলিয়ে অত্যন্ত ইতিবাচক একটা অনুরণন অনুভব করা গিয়েছে। তিনি যেভাবে বাংলাকে তুলে ধরেছেন, বাংলার সার্বিক অগ্রগতি, কোথায় 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 বিনিয়োগ কিভাবে হতে পারে, আরও যারা ইতিমধ্যেই বিনিয়োগ করেছেন তাদের এক্সপ্যানশন কিভাবে হতে পারে, এগুলো একেবারে শিল্পের বিভিন্ন ক্ষেত্র ধরে ধরে আলোচনা হয়েছে। বিভিন্ন শিল্প, তার সঙ্গে হেলথ সেক্টর, তার সঙ্গে এডুকেশন সেক্টর, তার সঙ্গে আইটি সেক্টর, এআই ইমপ্লিমেন্টেশন, তার ডেভেলপমেন্ট সমস্ত রকম, পাশাপাশি কালচারাল বন্ডিংকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। অত্যন্ত সুন্দরভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় হাইকমিশনে, সেখানে যে ভারতীয় হাইকমিশনারের আয়োজনে যে সভা ছিল, সেখানেও মাননীয় মুখ্যমন্ত্রী বাংলাকে পুরো ইতিবাচক সমস্ত দিক সুন্দরভাবে তুলে ধরেন। খুব ভালো সাড়া ছিল প্রবাসী বাঙালি, প্রবাসী ভারতীয় এবং বিদেশি শিল্প মহলের। এরপর শিল্প সভাতেও অত্যন্ত ভালোভাবে একটা সাকসেসফুল শিল্প সভা, এবং আমরা খুব আশাবাদী যে ব্রিটেন থেকে লগ্নি আরও খুব সুন্দরভাবে একটা সুন্দর প্রসেসে বাংলায় বাড়তে চলেছে। এবং ইতিমধ্যেই যে কোম্পানিগুলি ব্রিটেনের কোম্পানি বা বাংলায় তারা ইনভেস্ট করে রেখেছেন, তাদের ভালো অভিজ্ঞতা সেগুলো তারা তুলে ধরেছেন, তারা আরও কাজ করার কথা ভাবছেন। এর বিস্তারিত তথ্য, কোম্পানিগুলির নাম, পরিসংখ্যান, এগুলো আগামী দিনে যথাসময়, এখন তো আলোচনা প্রসেস চলছে, এরপরে G2G, B2B যে বৈঠকগুলি হয়েছে সেগুলিও মাননীয় মুখ্যমন্ত্রী শুরু করে দেওয়ার পর মাননীয় মুখ্য সচিব এবং শিল্প সচিব মনোজ পান্ত সাহেব এবং বন্দনা যাদব তারা করেছেন। বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা এসেছিলেন, কর্ণধাররা এসেছিলেন। শিল্প ধরে ধরে, ফ্যাক্টরি ধরে ধরে কিভাবে কোন শিল্পে তারা আসবেন, যোগাযোগের উপায় ইত্যাদি ইত্যাদি সমস্ত আলোচনাগুলি সুন্দরভাবে হয়েছে। এরপরে অক্সফোর্ডে একটা ঐতিহাসিক বক্তৃতা দেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলাকে গর্বিত করেছেন, ভারতবর্ষকে গর্বিত করেছেন। বাংলা কিভাবে 34 বছরের অপশাসনে পিছিয়ে যাওয়ার পর এবং কেন্দ্রীয় সরকারের বঞ্চনা, এতখানি বঞ্চনার শিকার, উপেক্ষার শিকার হওয়ার পরেও প্রত্যেকটি ক্ষেত্রে বাংলার যে গ্রোথ, উন্নয়নের গ্রোথ, নারী শক্তির জয়, কর্মসংস্থান বৃদ্ধি, লগ্নি বৃদ্ধি, প্রোডাকশন বৃদ্ধি, এই গোটা অর্থনীতির যে যতগুলি সূচক আছে সেগুলি যে বাংলায় দ্রুত গতিতে এগিয়েছে এটা তুলে ধরেন। এ প্রসঙ্গে একটু বলে রাখি যে যখন মাননীয় মুখ্যমন্ত্রী অক্সফোর্ডে ভাষণ দিচ্ছেন এবং প্রবাসী বাঙালি, প্রবাসী ভারতীয় এবং বিদেশিরা উচ্ছ্বসিত, সেই সময় 6 পিস, 2টো দামড়া, 4টে ছানাপোনা, 6 পিস তারা অসভ্যতার চেষ্টা করেছিল। এ প্রসঙ্গে কয়েকটা পরিষ্কার বক্তব্য আছে, শুনে রেখে দিন। এক, এতদিন ধরে যারা বলছিল মুখ্যমন্ত্রী নাকি অক্সফোর্ডে যাচ্ছেন না, তাদের কারুর কারুর আবার ফেসবুক পোস্টটা স্টেটমেন্টে দেখছি অক্সফোর্ডে আমরা বিক্ষোভ দেখালাম। তো মুখ্যমন্ত্রী যদি অক্সফোর্ডেই না গিয়ে থাকলেন, তাহলে আপনাদের স্টেটমেন্টে অক্সফোর্ড এলো কোত্থেকে? ওটা তো অক্সফোর্ড হয়েছে হয়তো কেলগ কলেজের হলে, কিন্তু ওটা পুরো দস্তুর যে সিস্টেমে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় চলে, তো পুরো অক্সফোর্ডেই হয়েছে। 2, মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটি প্রশ্নের জবাব দিতে প্রস্তুত ছিলেন, কিন্তু এই 6 পিস তারা কিন্তু প্রশ্নোত্তরের জন্য অপেক্ষাই করেনি। যখন মুখ্যমন্ত্রী বলছেন, ওদের বাধা দেওয়াটা ছিল ওদের উদ্দেশ্য, ডিস্টারবেন্স ক্রিয়েট করাটা ছিল ওদের হচ্ছে উদ্দেশ্য। ফলে ওদের যদি কোনো ইস্যুতে কোনো প্রশ্নের উত্তর জানার থাকতো, মাননীয় মুখ্যমন্ত্রী পুরোদস্তুর প্রস্তুত ছিলেন।
বিশৃঙ্খলা সৃষ্টি করার উদ্দেশ্য নিয়ে তারা সিন ক্রিয়েট করতে চান। ইউনিভার্সিটি কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন, ম্যাডাম আমরা কি ওদের বার করে দেবো? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বার করবেন না, এটা গণতন্ত্র, ওরা যদি ওদের পোস্টার বা ওরা কিছু দেখাতে চায় ওদের ছেড়ে দিন, বার করবেন না। কে বলেছেন? মমতা ব্যানার্জি। কিন্তু ওখানকার যে দর্শকরা, ওখানকার যে প্রথমে কিন্তু আমাদের তরফ থেকে কোনো প্রতিবাদ কিছু মানে ওখানকার লোকই আগে এগিয়ে এসছেন। তারা বলেন এটা কি হচ্ছে, এটা কি আমরা ওনাকে শুনবো বলে এসেছি, এই ধরনের পলিটিক্সটা আপনারা করছেন কেন, এই পলিটিক্সটা করার কারণ কি? তো আমরা এখন পরিষ্কার বলছি, এই 6 পিসের যে অসভ্যতামি, তার আবার দাবি নিয়ে শকুনের ভাগাভাগির শকুনের লড়াই শুরু হয়েছে। এসএফআই ইউকে বলে একটা বায়বীয় অর্গানাইজেশন, তাদের মঙ্গল গ্রহে ইউনিট থাকতে পারে, সূর্যে চাঁদে কৃত্রিম উপগ্রহে ইউনিট থাকতে পারে, বাংলায় তো কিছু নেই। তো বামপন্থীরা বলছে ওই 6 পিসা বিক্ষোভটা আমাদের, আবার বিজেপি বলছে 6 পিসের বিক্ষোভটা আমাদের। ছবিতে পরিষ্কার দেখা যাচ্ছে যে লোকটা ওখানে হিন্দু 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 বলে চেঁচাচ্ছিল, সেই লোকটা গলায় বিজেপির উত্তরীয় ওই সমস্ত পরে সুশীল ডাকওয়াল, তো সে বিজেপির উত্তরীয় পরে এই ব্যক্তি, তিনি ওখানে গোলমাল করতে গেছেন। ওই 6 জনের মধ্যে আবার ভাগাভাগি। বামেরা বলছে আমরা গন্ডগোল করেছি, আর বিজেপির লোকটা তো উত্তরীয় বিজেপি তিলক কেটে সুশীল, সেখানে গিয়ে বলছে হিন্দু, ওখানে গিয়ে আবার ওই ধরনের। আমাদের পরিষ্কার বক্তব্য, একে তো 6 পিস, সেই 6 পিসের মধ্যে আবার লড়াই হচ্ছে। এরা বলেছে আমরা বেশি অসভ্য, ওরা বলছে আমরা বেশি অসভ্য। এরা বলছে আমরা বেশি বাঁদরামি করেছি, ওরা বলছে আমরা বেশি বাঁদরামি করেছি। ভাই, আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই, যদি প্রশ্ন করার থাকতো, এটা কোন শালীনতা যে একজনকে বলতে দেয়া হবে না? প্রশ্ন যদি করার থাকতো, ওনার বক্তব্য শেষের পর তখন তো প্রশ্নোত্তর পর্বে প্রশ্নটা করা যেত। একজনের বক্তৃতা শুরুর পর অত বড় হল, অত মানুষ শুনছেন, পেছনে দাঁড়িয়ে 6 জন মিলে এটাকে ভেস্তে দেওয়ার চেষ্টা করা, তো কি হলো? মমতা বন্দ্যোপাধ্যায় ছক্কা মেরে উড়িয়ে দিলেন। গোটা অনুষ্ঠানটাই হলো, কারণ ওখানকার যে দর্শকরা তারাই প্রতিবাদ করে তাড়া করে এদেরকে বাদ দিয়ে দিলেন। ল্যাজ গুটিয়ে পালিয়ে গেছে 6 পিস, ল্যাজ গুটিয়ে। এখানে যারা বলছেন বিপ্লব করেছি, কিসের বিপ্লব করেছেন? এটা অসভ্যতা, এটা বাঁদরামি। আপনাদের যদি প্রশ্ন থাকে, প্রশ্নোত্তর পর্বে করলেন না কেন? যদি জানার ইচ্ছা থাকে, মুখ্যমন্ত্রী তো তৈরি ছিলেন পুরো দস্তুর। মুখ্যমন্ত্রী তো বলছেন তোমাদের যা যা ইস্যু আছে। মনে রাখবেন, ঠিক তার আগে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা বা শিক্ষাবিদরা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে একটি বৈঠক করেন, চায়ে মিলিত হন। সেখানে তারা নানা ধরনের কৌতূহল, নানা ধরনের প্রশ্ন করেছেন, মুখ্যমন্ত্রী উত্তর দিয়েছেন, তারা খুব খুশি। তাহলে যখন ঐতিহাসিক ভাষণটা শুরু হলো, ভাষণে বাধা দিতে গেলেন কেন? আর কিসের সিপিএম? যদি তাই হয়, আমরা চাই না, এই অসভ্যতা আমরা সাপোর্ট করি না, কিন্তু সিপিএম এর দম হয় না কেন যে বিজেপির দিল্লির নেতারা বাইরে গেলে তখন সেখানে বিক্ষোভ করার দম হয় না কেন? আবার সিপিএম এর নেতারা বাইরে গেলে তখন বিজেপি তাদের বিক্ষোভ দেখাবার দম হয়নি কেন? কেরলের মুখ্যমন্ত্রী যদি বাম মুখ্যমন্ত্রী বাইরে গিয়ে থাকেন, তখন বিজেপি কোথায় থাকে? এরা এখন নিজেরা ক্রেডিট নিতে নেমেছে, কিন্তু ওখানে ওই 6 পিস বাম রাম মিলেমিশে করেছে, মিলেমিশে। এদের কাছে বাংলা বড় নয়, এদের কাছে দেশের সম্মান বড় নয়, এরা সস্তা। এবং বিজেপির এই কি যেন একটা নাম, ওই কি সব সুশীল লোচন না কি নাম একটা, ওই যে নামই হোক, যে লোকটা গলায় ওই উত্তরীয়, তারাও একটা কলকাতায় এসবি কানেকশন আছে বলে শোনা যাচ্ছে। এসবি মানে কোনো নাম, পুলিশের শাখা নয়, কোনো একটা এসবি কানেকশন আছে বলে শোনা যাচ্ছে। সে এসবি নাকি আবার এদিক ওদিক বলে বেড়াচ্ছে যে আমার লোকেরা সব ওখানে
ডিস্টার্ব করতে গেছিল। হ্যাঁ, ডিস্টার্ব করতে গেছিল। ভাই, আপনারা যখন কোথাও যাবেন, তৃণমূল কর্মীরা যদি সামান্য প্রশ্নোত্তরের আয়োজন করে সামলাতে পারবেন? যারা বাঁদরামি করেছেন তাদের বলছি, যারা বাঁদরামি করেছেন তাদের বলছি, যদি বুকের পাটা থাকে, যদি ক্ষমতা থাকে, কলকাতা আসার আগে ফেসবুকে পোস্ট করে কলকাতায় যাচ্ছি পোস্ট করে তারপর বিমানে উঠবেন। আমরা আলোচনা করে জানতে চাইব, ফুল দিয়ে অভ্যর্থনা করে জানতে চাইব ওই বাঁদরামিটা আপনারা করলেন কেন। প্রশ্ন থাকলে প্রশ্ন করতেন। আপনারা প্রশ্নোত্তর পর্বে আগে শুধু ছবি তোলার জন্য 6টা লোক ছবি তোলার জন্য এই অসভ্যতা করলেন, আর সেটাকে এখানে ভাবছে অনেকে বিপ্লব। আমাদের পরিষ্কার বক্তব্য, খুব যারা এর মধ্যে কোনো কৃতিত্ব নেই, একটা ভিড়ের মধ্যে একটা পাস জোগাড় করে ঢোকা, সেখানে দাঁড়িয়ে আমরা তো বারবার বলেছি, আগেও বলেছি, যাওয়ার আগেও প্রেস কনফারেন্স করে বলেছি এরকম চক্রান্ত হয়েছে। আমরা সব তোয়াক্কাও করি না, আমরা শুধু বলছি যে 6 জন ওই বড় বড় কথা বললেন তার মধ্যে 1 পিস 2 পিস তো এদিককারও হবে। আর ওখানে আর একটা লোক ছিল, সে ভুল সুরে গান গায়, হ্যাঁ, কি বলে ডাকছে ভগবান জানে, গলা থেকে আওয়াজ বেরোচ্ছে হাম্বা। তো এদের বলছি, কলকাতায় ফেরার আগে দয়া করে ফেসবুকে দেবেন যে আমরা তো লন্ডনে জানতে চেয়েছিলাম, উত্তরটা নিতে এবার বাংলায় যাচ্ছি। আমরা আপনাদের ফুলের তোড়া দিয়ে রিসিভ করব, বাংলার ভালো মিষ্টি খাওয়াবো, আর আপনাদের যা যা কোয়ারি আছে, যে প্রশ্ন আপনাদের মনে এত জমে আছে, সেগুলো ভালো করে বুঝিয়ে বলে দেব। যারা অসভ্যতা করেছেন তারা দম থাকলে কলকাতায় পা রাখার আগে ফেসবুক পোস্টটা করে তারপরে কলকাতার বিমানটা ধরবেন, আমি অমুক ফ্লাইটে যাচ্ছি, এয়ারপোর্টে ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে থাকবো। আর না হলে বাইরের বাংলার মুখ্যমন্ত্রীকে বাইরে পেয়ে অসভ্যতা, এটার জন্য, এটা হচ্ছে এদের সংস্কৃতি, এই সিপিএম এর সংস্কৃতি, এই বিজেপির সংস্কৃতি, এই যেখানে বাংলাকে এরা শেষ করেছে সিপিএম, বিজেপি বাংলাকে বঞ্চনা করেছে। এখন ওই ছবি তুলে হোয়াটসঅ্যাপের যুগে, ফেসবুকের যুগে কি করিনু করে একটা তারা দেখাতে চেয়েছে যে তারা ডিস্টার্ব করেছে। কোনো ডিস্টারবেন্স হয়নি। তারপরে সবাই এদেরকে বার করে দিয়েছিল। মুখ্যমন্ত্রী অত্যন্ত সুন্দরভাবে সভা করেছেন, এবং তারপর দেখার মতো ছিল প্রবাসীরা যেভাবে মুখ্যমন্ত্রীকে ঘিরে, প্রবাসীরা যেভাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছবি তুলছেন, প্রবাসীরা যেভাবে মুখ্যমন্ত্রীকে, এবং মুখ্যমন্ত্রী বলে গেছেন আমি আবার আসবো আপনাদের কাছে। তো ফলে আমরা বলছি যে একটা ইন্টারেস্টিং লড়াই শুরু হয়েছে। 6 পিসের যে অসভ্যতা, এই কে অসভ্যতা করেছে তাতে সিপিএম বিজেপির দাবি নিয়ে মারামারি করছে। এখন সিপিএম বলছে, বামেরা বলছে আমরা করেছি, আর রামের লোক গলায় ঝুলিয়ে বলছে আমরা করেছি। অ্যাকচুয়ালি বামরাম মিলে যে অসভ্যতা করেছে, এর সঙ্গে ওখানকার সাধারণ মানুষ, ছাত্রছাত্রীর কোনো সম্পর্ক নেই। ওখানে প্রবাসী ছাত্রছাত্রীরা যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন, ছবি উপহার দিয়েছেন, সেলফি তুলেছেন, যারা সবাই দেখেছেন তারা জানেন 6 পিস মাদ্রামি করেছে। তা নিয়েও এখন শকুনিদের ভাগাড়ের লড়াই শুরু হয়েছে। এই প্রসঙ্গে আমার দুটো প্রশ্ন আছে। এক, এই ঘটার পর এসএফআই এর তরফে বড়াই করে বলা হয়েছিল সোশ্যাল মিডিয়াতে যে দেখেছেন আমাদের ইউকে ইউনিট তারা কি করে দেখিয়েছে। গতকাল তারাই আবার সাংবাদিক বৈঠক করেছে, তারা বলেছে যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এ রাজ্যে যদি কোনো রিটালিয়েশন হয় তাহলে কিন্তু তারাও চুপ করে বসে থাকবেন না, আগুন জ্বলবে। এটা 2025। যদি কেউ মনে করে থাকেন যে গুড় বাতাসা খাওয়াবেন, আমরাও সন্দেশ চমচম নিয়ে প্রস্তুত। কি বলবেন? ওসব মানে বিবৃতি আর ফেসবুকের বড় বড় কথা নিজেদের কাছে রাখুক। এসএফআইয়ের ওই ইউনিটগুলোই ভালো। ব্রিটেন, অমুক, মঙ্গল গ্রহ, চাঁদ, এইসব জায়গায় ওদের ইউনিট। বাংলার মাটিতে যাদের কোনো জায়গা নেই, অসভ্যতামিটা করতে গেছিল কেন অসভ্যতামি করতে গেছিল? প্রশ্ন তুলতে গেছিলাম। কিসের প্রশ্ন তোলা? প্রশ্নোত্তর পর্বে তো প্রশ্নটা তুলবেন, তার আগে থামাবার চেষ্টা কেন? কিসের জন্য? কোন শালীনতা এটাকে বলে? কোন সৌজন্য এটাকে বলে? আপনাদের সময় অনিতা দেওয়ান ধর্ষিতা খুন হননি? আপনাদের সময় সন্ন্যাসিনী আনন্দমার্গী জীবন্ত কুপিয়ে পুড়িয়ে খুন হননি? একের পর এক সন্ত্রাস, একের পর এক খারাপ ঘটনা ঘটেছে। দেখুন, যে কোন এই সামাজিক ব্যবস্থায় কোথায় কোন রাজ্যে কি ঘটছে
সেটাকে নিয়ে গিয়ে দেশের বাইরের মাটিতে সেই রাজ্যকে অপমানের এই কালচার, এটা দেশ বিরোধী, বাংলা বিরোধী সিপিএম এরাই করতে পারে। ফলে এদের মুখে বড় বড় কথা শোভা পায় না, এদের মুখে বড় বড় কথা শোভা পায় না। তৃণমূল গণতান্ত্রিক পদ্ধতিতে চলে, ভালোবেসে মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত সেদিনকে ওদেরকে বলেছিলেন পুলিশ দিয়ে বার করতে হবে না, করুক। কিন্তু এসএফআই এর এসব বড় বড় কথা ওদের কাছে রাখুক, এসব আমরা তোয়াক্কাও করি না। প্রথম প্রশ্ন, যদি ওখানে কেন ডিস্টার্ব করতে গেছেন? আর যদি এটা বলেন যে আমরা প্রশ্ন তুলতে গেছি, তাহলে বক্তৃতাটা না হতে দিয়ে আপনারা চিৎকার শুরু করলেন কেন? আপনারা তো প্রশ্নোত্তরে জানতে পারতেন। তো কি হলো, লোকে বার করে দিল, মুখ্যমন্ত্রী তো পুরোটাই বক্তৃতা করে বেরোলেন। তাহলে এই কথাগুলো আসছে কোথার থেকে? এই প্রসঙ্গে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে যারা একটা জেলা পরিষদ জিততে পারে না, যাদের বিধানসভায় শূন্য, যাদের লোকসভায় শূন্য, যাদের রাজ্য সম্পাদক নিজের পরিচিতিকে কাজে লাগিয়ে ঘুরে ঘুরে আসন বেছে বেছে দাঁড়ায়, যারা কংগ্রেসের সঙ্গে মিলে 5% ভোট পায় না মিলিয়ে, তাদের আবার বড় বড় কথা, গরুর গাড়ির হেডলাইট। তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়ার যে সাপোর্টাররা রয়েছেন স্যাম, তাদের তরফে একটি পোস্ট করা হয়েছে দুদিন আগে, সেটিতে লেখা রয়েছে যে কুকুর বিড়ালকে মারবেন না, সুজন সেলিমকে পেলে ছাড়বেন না। তো কার্যত হুমকি, কি বলবেন? না না, দেখুন, যদি সমর্থকরা দেখছেন যে বিদেশের মাটিতে আমাদের মুখ্যমন্ত্রীকে অকারণ বাধা দিয়ে নাটক করছে কয়েকজন, এ তো প্ররোচিত করা। ফলে ছেলে মেয়েদের আবেগে লেগেছে। আমরা হিংসা পাল্টা এই নিয়ে মারধর এসব ভাবছিও না, আমরা এসব সমর্থনও করি না। কিন্তু যদি আমাদের তরুণ তুর্কিদের আবেগে লেগে থাকে যে ওখানে আমাদের মুখ্যমন্ত্রীকে বলতে বাধা দেওয়ার চেষ্টা করছে, বাধা তো দিতে পারেনি, চেষ্টা করছে, আর প্রশ্নোত্তর পর্বের জন্য অপেক্ষা না করে ডিস্টার্ব করছে, উত্তক্ত করছে, বাংলাকে অপমান করছে, তা আমাদের তরুণ তুর্কিরা সেই জায়গায় সোশ্যাল মিডিয়ায় রিয়াক্ট করেছে। তো আমি তো তার মধ্যে মানে কার্যক্ষেত্রে তো তারা কিছু করেনি, তারা একদম নেতৃত্বের কথা মেনে শান্ত সংযত। আমরা জানি বাংলার মানুষ এই সব কুৎসার জবাব 2026-এর বিধানসভা নির্বাচনে দিয়ে দেবেন। শূন্য পার্টি শূন্যই থাকবে। সেটা হচ্ছে যে এই ঘটনা ঘটছে যখন মহিলা তৃণমূল কংগ্রেস রাস্তায় নামছে, ফ্যানের মতন সমর্থক তারা প্রতিবাদ করছে, দলের সবচেয়ে বড় সংগঠন মাদানের পরে যুব এবং ছাত্র সংগঠন, গোটা ঘটনায় আমরা দেখেছি ব্রাত্য বসু যখন হেনস্থার শিকার হলেন যাদবপুরে, তখনও তারা নিশ্চুপ, এবং এখনও দলনেত্রী, মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের প্রতিনিধি হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় বাইরে, তার হেনস্থা হচ্ছে, অথচ যুব ছাত্র তারা কোনো প্রতিবাদে নেই। কি বলবেন? আমি ছিলাম না বলে বলতে পারবো না, আমি সোশ্যাল মিডিয়াও সেরকম কিছু দেখিনি, ফলে আমি এ নিয়ে কোনো মতামত দিতে পারবো না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো টুইট নেই এই বিষয়ে, দলনেত্রী সভানেত্রী একেবারে বলতে পারবো না, কারণ মানে যদি থাকতো দেখতে পেতেন, নেই, দেখা যায়নি, কেন নেই সে আমি কি করে বলবো? আপনি না এই লন্ডনের সময় ছিলেন না এখানে, কিন্তু আপনি তো আরজি করার সময় ছিলেন, আপনি যাদবপুরে শিক্ষামন্ত্রীর সময় ছিলেন, দেশেই ছিলেন, শহর ছিলেন, তখন ছাত্র যুবদের ভূমিকা কিভাবে দেখছেন? এই বিষয়ে এটা বাইরে সংবাদ মাধ্যমকে এই বিষয়ের প্রশ্নের উত্তর দেওয়াটা সঠিক কাজ নয়। আমরা দল এক বাক্যে, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি যে একটা চক্রান্তমূলক মনোভাব নিয়ে একটা ফ্লপ নাটক করার চেষ্টা করেছে রাম বাম এরা, তো এটায় সাধারণ মানুষ এবং দলের কর্মীরা, দলের নেতারা, দলের কর্মীরা, বাংলার মানুষ এবং সোশ্যাল মিডিয়ার কর্মীরা, তারা যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন, যারা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসকে ভালোবাসেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর এই ধরনের চক্রান্তমূলক ফ্লপ নাটক করার প্রতিবাদ করেছেন, তারা সবাই তাদের কেউ রাস্তায় নেমে করেছেন, কেউ সোশ্যাল মিডিয়ায় করেছেন, আপনারা দেখতে পেয়েছেন। না, কিন্তু প্রশ্নটা হচ্ছে আপনি যখন বলছেন যে যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন তারা প্রত্যেকে প্রতিবাদ করেছেন, তাহলে কি ছাত্র যুব যারা প্রতিবাদ করলো না বা প্রতিবাদে সামিল হলো না বা যাদের প্রতিবাদ সামনে দেখা গেল না, তাহলে কি তারা দলনেত্রীর প্রতি সেই ভরসা বা ভাস্তা বা আমার মনে হয়, আমি কারা নেবেছেন কারা নাবেননি এ তো বাইরে থেকে বলা সম্ভব নয়, কিন্তু ছাত্র যুব, বহু ছাত্রনেতা, বহু যুবনেতা যুবনেত্রী তারা নেবেছেন, তাদের ফেসবুক পোস্ট
বা সোশ্যাল মিডিয়ার তাদের পোস্ট সেগুলো তো নজরে এসেছে। ফলে আপনারা কি সংগঠনভাবে কি বলতে চাইছেন আমি বুঝতে পারছি না, বাট বহু ছাত্র নেতা ছাত্র যারা রয়েছেন, আবার যারা যুব যারা করেন, তাদের আমি কিন্তু মানে এই প্রতিবাদ নিশ্চিতভাবে তারা করেছেন, তাদের গুলো আমার নজরে পড়েছে। এখন আমি বলছি তো মানে প্রায় সকলেই প্রতিবাদ করেছেন, আবার হয়তো কাউকে নজরে পড়েনি, কিন্তু কেন পড়েনি সেটা আমার পক্ষে বলা সম্ভব না, বলার এখতিয়ারও আমার নেই। আপনারা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যুব ছাত্ররা ঘুমিয়ে আছে, ওরা বোধহয় ঘুমিয়ে থাকতে। কল্যাণদা অত্যন্ত সিনিয়র। কল্যাণদা আরজি করার সময় সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়ে আদালতে অনেক ছেলে মেয়ের কেরিয়ার বাঁচিয়ে দিয়েছেন জুনিয়র ডক্টরের, এবং তিনি সরবও ছিলেন। ফলে কল্যাণদার অভিজ্ঞতা এবং ক্রাইসিসে সামনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে একটা যা যা কর্তব্য পালন করা, ফলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাঁর অভিজ্ঞতা থেকে তিনি মন্তব্য করেছেন। আমার তো ধৃষ্টতা নেই যে সেই তার বক্তব্যকে ওপরে আমি কোনো মন্তব্য করতে যাব। সমর্থন করছেন বক্তব্য। আমি বলুন তো, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাঁর অভিজ্ঞতা থেকে তাঁর পর্যবেক্ষণ থেকে বলেছেন, সেটাকে তো অস্বীকার করা যায় না। এবার অন্য একটু প্রসঙ্গে আসা যাক। লিখলো না এটা? আচ্ছা, রামনবমী নিয়ে ক্রমশ পারদ চড়ছে। বিজেপির সব স্তরের নেতারা রামনবমী নিয়ে উত্তেজিত। এবিপি বলছে যাদবপুরে রামনবমী মিছিল হবে। ফালাকাটা বিধায়ক দেখুন, রামনবমী ব্যাপারটা আমরা এসবের মধ্যে পরিষ্কার কথা বলি, ধর্ম যার যার, উৎসব সবার। রামনবমী আছে, এপাশে ঈদ আছে, সবাইকে সবার মতো করে সুন্দরভাবে তার আচারটা পালন করতে দিন। এখন যদি নির্দিষ্টভাবে রামনবমীকে একটা রাজনৈতিক কর্মসূচি, সামাজিক ভেদাভেদের কর্মসূচিতে রূপান্তর করার চেষ্টা হয়, তাহলে সেটা আপত্তিকর। বিজেপি এটাকে পলিটিক্যাল ইভেন্টে পরিণত করতে চাইছে, কারণ ওরা ডেভেলপমেন্টে পিছিয়ে পড়ে, ডেভেলপমেন্টের ইস্যুতে নেই, বাংলায় প্রত্যাখ্যাত। সেই কারণে রামনবমীকে, আর যারা আমরা জন্মসূত্রে হিন্দু আছি, রামনবমীকে আমরা মানে এটা কি নতুন একটা, এটা কি চায়? তো রামকে পুজো করার, ভগবান রামকে পুজো করবেন, কিন্তু রামনবমীর মিছিলকে কেন্দ্র করে, রামনবমীকে কেন্দ্র করে পলিটিক্যাল ইভেন্ট, তাদের পলিটিক্যাল দেউলিয়াপনা, একটা গন্ডগোল বাঁধানোর চেষ্টা, একটা ইস্যু তৈরি করে দেওয়ার চেষ্টা, তারা সেই চেষ্টা করছেন। আমরা সকলকে অনুরোধ করেছি এদের কোনো প্ররোচনায় পা না দেওয়ার জন্য। দিলীপ থেকে সুকান্ত প্রত্যেকেই বলছে বাধা দিলে প্রতিবাদ হবে, মানে কোথাও গিয়ে একটা না, যে শিডিউল রাস্তা আছে সেখান দিয়ে যদি মিছিল যায়, কেন যাবে? এখন জেনে শুনে যদি মিছিলটাকে অন্যদিকে নিয়ে যাওয়া হয়, জেনে শুনে যদি এমন কিছু জায়গায় গিয়ে এমন কিছু স্লোগান, এমন কিছু অঙ্গভঙ্গি, এমন কিছু প্রদর্শন করা হয় যেটা এই সামাজিক কাঠামোয় উচিত নয়, তো সেখানে তো পুলিশ প্রশাসন মনে করলে বাধা দিতেই পারে। এটা আমাদের এখানে মানুষ শান্তিপ্রিয়, প্রত্যেকে ধর্ম পালন করেন। এখন ধর্মকে নিয়ে যারা রাজনীতির ব্যবসা করতে নেমেছেন, তারা সেই রাজনীতির ব্যবসা করতে গিয়ে যদি ধর্মর আচার পালনের অগ্রাধিকার থেকে সরে গিয়ে তারা যদি পলিটিক্যাল ইস্যু, পলিটিক্যাল ইভেন্ট তৈরি করতে চান, তো তাহলে তো পুলিশ প্রশাসন কেন বাধা দেবে না? দেবে। আর যেটা দিয়ে স্বাভাবিকভাবে যাওয়ার কথা, যেখানে স্বাভাবিকভাবে যাবে, তো যাবে। এটা কি নতুন নাকি? বলছি, অখিলগিরি গতকাল কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের মিটিং এ যে নির্বাচন, সেখানে তৃণমূল কংগ্রেস জিতেছে, তো অখিলগিরি এবং পুলিশের সঙ্গে একটা বলতে পারবো না। না, দিলীপ ঘোষ বলছেন যে অখিলগিরিকে লাঠি পেটার দেওয়াই দিচ্ছেন দিলীপ ঘোষ। দিলীপ অবিলম্বে গুন্ডামি করছেন বিধায়ক, অবিলম্বে। দেখুন, দিলীপ ঘোষ গত কয়েকদিনে যা যা কথা বলেছেন সেটা অত্যন্ত আপত্তিকর। অ্যাকচুয়ালি ওনার কাহি পে নিগাহে কাহি পে নিশানা। উনি আগে সভাপতি ছিলেন, সরিয়ে দিয়েছে দল, সহসভাপতি ছিলেন জাতীয় স্তরে, সরিয়ে দিয়েছে, সাংসদ ছিলেন, আসন বদলে হারিয়ে দিয়েছে সুকান্তবাবুরা। এখন উনি আবার মরিয়া হয়ে সভাপতি পদে ফিরতে চাইছেন। এই কারণে দিল্লির নজরে ভেসে থাকার জন্য ওনার একটাই উপায় আছে, ধারাবাহিকভাবে লুস্টক করে যাওয়া এবং বিতর্কিত মন্তব্য করে নিজেকে ভাসিয়ে রাখা। উনি সেই কাজ করছেন। আপনারা ভাবছেন তৃণমূলকে বলছেন, একদম না। কাহি পে নিগাহে কাহি পে নিশানা বলছে তৃণমূলকে, অ্যাকচুয়ালি দিল্লিকে বলছে, দেখো আমি ভেসে আছি, আমার নামটা মনে রেখো। এই কাহিনী দিলীপ ঘোষ একটা এই প্রসঙ্গে দিলীপ ঘোষকে
তৃণমূল গণতন্ত্রের কথা নেই দেশে বলে, এখানে কোথায় গণতন্ত্র আছে? এখানে তো স্কুল কলেজ পুজো, সেখানেও গিয়ে পলিটিক্যালি এজেন্ডা বানিয়ে ফেলেছে। কোনো এজেন্ডা নেই, হই হই করে পুজো হয় স্কুল কলেজ সব জায়গাতেই। এই কথাগুলো একবার কোনো কলেজের গেটে গিয়ে বলে দেখুন না, যেখানে যা হয়ে এসছে তাই হয়েছে। দিলীপবাবুর প্রত্যক্ষ রাজনীতিতে এসছেন অনেক পরে, ফলে বাংলার রাজনৈতিক ইতিহাস, তৃণমূলের ইতিহাস তিনি জানেন না। তৃণমূল একটা ধর্মনিরপেক্ষ দল। আমরা পুজো সমস্ত রকমভাবে পালন করি, আমরা ঈদ সহ মুসলিমদের আচার তারা পালন করেন, আমরা সসম্মানে সেগুলো পালনের আয়োজনে সক্রিয়ভাবে থাকি। আমরা বড়দিনে চার্চ আলোকিত রাখি। ফলে যার যার ধর্ম, বুদ্ধিস্ট যারা আছেন, ফলে দিলীপবাবুদের কাছ থেকে আমাদের শিখতে হবে না। বললাম এই যে সমবায় ব্যাংকের ভোটে হেরে গিয়ে অখিলগিরি জিতলো এবং সেখানে শুভেন্দু অধিকারী বলছে যে তৃণমূল পুলিশের সাহায্য নিয়ে জিতেছে, কোনো নিরপেক্ষ ভোট হয়নি, ক্ষমতায় আসলে পূর্ব মেদিনীপুরের সবকটাকে জেলে ঢোকাবে। এই যে একটা উইশফুল থিঙ্কিং, যদি আমি ক্ষমতায় আসি তখন আমি কি করবো? আরে লিস্ট বাড়ছে, কোনো দাম নেই, তার কারণ ক্ষমতাতেও আসবে না, করতেও হবে না, ক্ষমতাতেও আসবে না, করতেও হবে না। যদি আমি ক্ষমতায় আসি আমি তাহলে, আরে লিস্ট তো বাড়ছে, অমুক সালের অমুক তারিখ, ক্যালেন্ডার বাতলে যাচ্ছে, কাজ আর হচ্ছে না। অমুক সাল অমুক তারিখ দিয়ে রাখলাম এই হবে, হচ্ছে না। তো সুতরাং এগুলো সমস্ত মানসিক গভীর হতাশা এবং অবসাদ থেকে বিরোধীদের আর্তনাদ। শুভেন্দু অধিকারী বলছেন রামনবমীতে বাধা দেওয়ার জন্য পুলিশ কমিশনার জাভেদ সোরেনকে অ্যারেস্ট করা উচিত। এগুলো সব ধর্মীয় ভেদাভেদ তৈরির কুৎসিত মন্তব্য। কেন, কিসের বাধা? যে জায়গাটা আইনসম্মতভাবে সুন্দর রুট আছে সেখানে তারা শান্তিপূর্ণভাবে যাবেন, কেউ তো বারণ করছে না। কিন্তু আপনারা যদি কেউ, বিজেপির একাংশ যদি খবরে থাকার জন্য, গোলমাল পাকাবার জন্য, ইস্যু তৈরির জন্য একটা ধর্মীয় ইভেন্টকে পলিটিক্যাল ইভেন্ট করে গন্ডগোল পাকানোর প্ররোচনা দেয়, তো পুলিশের কাজ করবে, আমরা এর মধ্যে কোনো রাজনীতি করবো না। শুভেন্দু অধিকারী বলছেন আর কতদিন ঘুমাবেন, এবার উঠুন, সচেতন হন, ভোট না দিলে মুছে যেতে হবে, এটা অস্তিত্ব রক্ষার লড়াই। 9% হিন্দু। ওনাকে বলুন ভালো করে চারণ কবি মুকুন্দ দাসের সবকটা গান মুখস্থ করতে, আগামী 20 বছর ধরে এখন ওই গান গাইতে হবে। বলছি যে আপনি একটু আগে বললেন যে শিল্প নিয়ে একটা এগোনোর চেষ্টা করা হচ্ছে। আজকে কিছুক্ষণ আগে একটা ঘটনা ঘটেছে দেগঙ্গা, একজন যুবক তারা একটি গার্মেন্টসের কারখানায় ঢুকে মসজিদে বলে আমরা এলাকার তৃণমূল কর্মী, এবং একটা মোটা অঙ্কের টাকা দাবি করে, সেটা না দেওয়াতে সেখানকার কর্মীদেরকে যেভাবে মারধর করেছে। আমরা নিশ্চিতভাবে খোঁজ নেব, কোথাও শিল্প যারা রয়েছেন বিভিন্ন এলাকায় তাদের অকারণে কেউ কোনো বিরক্ত করবেন, এটা হতে পারে না। তৃণমূল কংগ্রেস এটা খতিয়ে দেখবে, নেতৃত্ব খতিয়ে দেখবেন, এবং যদি দেখা যায় খতিয়ে দেখার পর যে অভিযোগ ঠিক, নিশ্চিতভাবে পুলিশ প্রশাসন নিশ্চিতভাবে তারা তাদের মতো ব্যবস্থা নেবেন এবং তৃণমূল সেখানে কোনোভাবে হস্তক্ষেপ করতে যাবে না। 30শে এপ্রিল জগন্নাথ মন্দিরের উদ্বোধন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় করবেন। তার আগে রামনবমীর দিন নন্দীগ্রামে রাম মন্দিরের শিলান্যাস করছেন শুভেন্দু অধিকারী, কি বলে দেখছেন এটা? কোনোভাবে দেখছি না, অত্যন্ত গভীর মানসিক হতাশা থেকে এসব কাজ হচ্ছে। সবচেয়ে বড় কথা, যে জমিটায় হচ্ছে সেই জমিটা ওনার এমপি ল্যাডের হিসাবে উনি পরিষ্কারভাবে প্রকাশিত যে ওটা শহীদদের স্মৃতিতে হাসপাতালের জন্য ওই জমিটা কেনা হয়েছিল, সেটা ওনার এমপি ল্যাডের পুস্তিকায় প্রকাশিত। তো ফলে এমপি ল্যাডের টাকাটা ওই জমিতে ব্যবহার হয়েছে। তো সুতরাং এমপি ল্যাডের রুলস অনুযায়ী কোনো অবস্থায় যে কারণে টাকাটা বরাদ্দ হয়েছে সেখানে অন্য কোনো কিছু হতে পারে না। এখন কেউ যদি সেটা করতে চান সেটা তাদের ব্যাপার। বলছি আজকে কার্তিক মহারাজ উনি সরাসরি বলছেন যে হিন্দু যে দল হিন্দু ধর্মের কথা ভাববে তাদেরকে সমর্থন করতে হবে। 2026 বাংলায় পরিবর্তনের ডাক দিচ্ছেন কার্তিক মহারাজ। উনি কবে না পরিবর্তিত হয়ে গিয়ে উন্নয়নে সামিল হয়ে মমতাদিকে প্রণাম করতে চলে যান। শুভেন্দু অধিকারী আর অগ্নিমিত্রা পালের বক্তব্য আলাদা, মুসলিম ভোটকে কেন্দ্র করে। উত্তর দেবো না। বিজেপির নেতা নেত্রীরা এইসব হিন্দু মুসলমান করতে নেমেছে, আমরা এসবের মধ্যে ঢুকবো না। মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন সব মানুষের জন্য, আর উন্নয়নের রাজনীতিতে পিছিয়ে পড়ে হিন্দু মুসলমান মেরুকরণের একটা ন্যারেটিভ তৈরির চেষ্টা করছে বিজেপি, আমরা এতে পা দেবো না। ওরা পুলিশ প্রশাসন বুঝে নেবে, যারা আইন মানবে না তাদের ব্যবস্থা,
আমরা উন্নয়ন, শান্তি, আমরা এসব দিকে আছি। সংহতি বাড়িতে আজকে যাচ্ছিলেন সুকান্ত মজুমদার, তাকে পুলিশ আটকেছে, সে ধস্তাধস্তি হয়েছে। খুব স্বাভাবিক ব্যাপার। যদি কেউ প্ররোচনা দিতে যায়, কোথাও একটা কোনো ঘটনা ঘটে থাকলে যেটা পুলিশ প্রশাসন সেই জায়গাটাকে ঠিকঠাক করে দেওয়াটাই তাদের কাজ, সেখানে উস্কানি দিতে যদি কেউ যায়, পুলিশ প্রশাসন মনে করেছে যখন তৃণমূলের কোনো প্রতিনিধি দল উত্তরপ্রদেশ বা আসামে যাচ্ছিল, তখন যখন বাধা দেওয়া হচ্ছিল তখন মনে ছিল না? তো সুতরাং কেউ যদি উস্কানি দিতে যায় বলে প্রশাসন মনে করে, আটকে দিয়েছে, ঠিক করেছে। সন্দীপ ভট্টাচার্য বলছেন নাকি বিজেপিতে যাওয়ার জন্য অনেক তৃণমূল এবং সিপিএম এর নেতারা ফোন করছেন বিজেপিকে। ফোন খুব ভালো হয়েছে। আবার বিজেপি থেকে তৃণমূলে আসার জন্য এতজন ফোন করছেন যে আমাদের কল লিস্ট ভর্তি হয়ে যাচ্ছে, বিরাট সমস্যা। কিন্তু বলছি যে সুকান্ত মজুমদার তিনি মোথাবাড়িতে গিয়েছিলেন এবং তার অভিযোগ যে তাকে কেন যেতে দেওয়া এই তো বলে দিয়েছি। আরএসএস সদর দপ্তরে মোদি আরএসএস সদর দপ্তরে মোদি 12 বছর পর, এবং যে দূরত্ব তৈরি হয়েছিল কোথাও কি 24-এ নির্বাচনের পর, সেই যেমন দূরত্ব- এসবের কথার কোনো উত্তর দেবো না। বেড়ালো চাপে পড়লে গাছে ওঠে, এবং আরএসএস আজকে আরএসএস এর প্রশংসা করছেন, কিসের চাপ? সে বেড়াল জানে। আরএসএস এর ভূয়সী প্রশংসা করছেন মোদি কি প্রধানমন্ত্রী। রাজনৈতিকভাবে ক্রাইসিসে আছেন তাই বেড়াল চাপে পড়লে বেড়ালও গাছে ওঠে, একটা প্রবাদ আছে, আমি বলেছি। ভাব সম্প্রসারণ করা আমার কাজ নয়। আরএসএস কে বলছেন যেখানে সেবা সেখানেই আরএসএস আছে প্রধানমন্ত্রী। বলতেই পারেন, তাদের এখন দরকার, চাপে পড়লে বেড়াল গাছে ওঠে। তো ফলে ওনার যেখানে যাওয়ার, যা যা বলার, ওই একটি উত্তর, চাপে পড়লে বেড়াল গাছে ওঠে। না, এই রাজ্যে নির্বাচনের আগে বাংলায় যেভাবে আমরা আরএসএস প্রধানকে আপনারা প্রত্যেক ইলেকশনের আগে নতুন ভাবে সব দেখতে পান, আর রেজাল্টটা সেই পুরনো মমতা বন্দ্যোপাধ্যায় জিতে আসেন। ফলে আপনারা প্রত্যেক ভোটের সময় যা যা নতুন নতুন দেখতে পান, সেগুলো আপনারা নতুন দেখতে থাকুন, আর ফল হবে পুরনো। আবার মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, আবার সিপিএম শূন্য, আবার কংগ্রেস বা সিপিএম ব্যর্থ, আবার বিজেপি কমে গেল। ফলে আপনারা ভোটের আগে এই কত কি বিরোধীদের নতুন দেখতে পান, আপনারা ব্যস্ত থাকুন, আর ভোটের পর ফল যে পুরনোই সেটা আমরা দেখিয়ে দেবো। বলছি আরেকটা ভালো একটু একটা প্রশ্ন, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন 2014 সালে, তারপর অনেকগুলো ইলেকশন গেছে, লোকসভা, বিধানসভা, অনেক রাজ্য হয়েছে। হঠাৎ এই আরএসএস এর কাছে যাওয়ার কেন প্রয়োজন হয়ে পড়লো? ডেরেকদা বলতে পারবে, ডেরেকদা বলতে পারবে। অমরনাথ শাখা বিজেপি বলে উনি বলছেন প্রত্যেকে চিন্তা করবেন কি পাবেন কি পাবেন না, ভুলে যান। যদি বউ বাচ্চা নিয়ে এলাকা ছাড়া হতে না কে চান, বলছে? অমরনাথ শাখা, তাহলে 26-এ বিজেপিকে ক্ষমতায় আনে না। এসব অকারণ উত্তেজনা তৈরি, তাতেও হবে না, উনি নিজেও হারবেন, কোনো চাপ নেই। তাহলে শেষ প্রশ্ন আপনার আমার গৌতম দেব সিপিএম, তার ছেলে সবকিছু হুঁশিয়ারি দিচ্ছে তৃণমূলকে যে দমদম দেওয়াই এবার প্রয়োজন হয়ে পড়ছে, আমরা বড় বড় মার খাবো। কি বলবো বলুন, এত বয়সে ছোট এরা। গৌতম দেবের ছেলে সবকিছু। ঠিক আছে, তো গণতান্ত্রিক পরিবেশে আছে, এটা আছে, ঠিক আছে, ভালো ভালো। আমরা তো রবীন্দ্রসঙ্গীত শোনাই, রবীন্দ্রসঙ্গীত চর্চা করি। এমন কিছু বলবেন না যাতে তৃণমূল ডিজে পন্থী হয়ে যায়। তৃণমূলকে রবীন্দ্রসঙ্গীতে থাকতে দিন, তাতে আপনাদের এই কথাবার্তাগুলো কেউ বাধা দিতে যাবে না। কিন্তু এমন কোনো আচরণ করবেন না যে তৃণমূল রবীন্দ্রসঙ্গীতের বদলে ডিজে চালাবে কিনা, বাজাবে কিনা, সেটা তৃণমূল ভেবে দেখে। মানে এমন কোনো প্ররোচনা কিছু দিতে যাবেন না। আমাদের সৌজন্যকে কেউ মানে মানে দুর্বলতা ভাববেন না। সিপিএম জমানার যারা সব নতুন বড় মানে সিপিএম জমানার অত্যাচারের কথা যারা জানে না, তাদের মুখে এই সমস্ত কথাবার্তা মানায় না। এটা ছোট বাচ্চা ছেলে, ঠিক আছে, ওকে মানে বাড়ির লোকই বারণ করে দেবে বেশি এসব করতে যাবে না। এই আপনার ডিজে বাজানো, ফ্যানের তরফে বলা হচ্ছে যে বেশি বাড়াবাড়ি করতে যাবেন না, এমন ডিজে বাজাবো যে কান ঝালাপালা হয়ে যায়। কিন্তু সে তো বটেই যে তৃণমূল রবীন্দ্রসঙ্গীত শোনাবে, তা আমরা যে দর্শকদের রবীন্দ্রসঙ্গীত শোনাচ্ছি তাদের মধ্যে থেকে একাংশ যদি বলে আমরা ডিজে